আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রায় ৪,৫০০ বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণ শৈলীর রহস্য নিয়ে আগ্রহীর কমতি নেই। ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়ন স্থাপনাগুলো বানিয়েছিল, কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এইগুলো তৈরি করেছিল, এমন নানা ধারণা প্রচলিত আছে পিরামিডকে ঘিরে। আসলেই কেন তৈরি করা হয়েছিল পিরামিড, তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা। আর তাতে সাহায্য করেছে সাহারার শুষ্ক জলবায়ুতে সুরক্ষিত প্রাচীনকালের মিশরীয়দের লেখা নির্মাণের মতো নানা প্রমাণ। পিরামিড মূলত সমাধিক্ষেত্র। প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাওদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধিক্ষেত্রে। প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু প্রশ্ন আসে, ফারাওরা কেন এই স্থাপনা নির্মাণে এত সময় ও অর্থ ব্যয় করেছিল? মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই এই বিরাট আকারের সমাধিক্ষেত্র নির্মাণ করা হয়। মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক প্রবন্ধের তথ্য মতে মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। তবে তার জন্য পৃথিবী থেকে পরকালে যাবার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল। এই আত্মাকে তারা ডাকত কা বলে। এই কা বেঁচে থাকার জন্য প্রাসাদ আকারে খাবার, বিশ্রামের জন্য বিছানা সহ কিছু ব্যবস্থার দরকার ছিল বলে তারা মনে করত। আর সেই কারণেই প্রয়োজন পড়ে পিরামিডের। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিডের ভেতরে ফারাওদের কা বেঁচে থাকত, আর তাই ফারাওদের শরীর মমিকরণ করা হতো। তারা এটাও বিশ্বাস করত যে পরপারের যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসই প্রয়োজন হবে কার। তাই ফারাওদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধন সম্পদ দিয়ে দেয়া হতো। হার্ভার্ড ইউনিভার্সিটির মিশরবিদ পিটার ডার ম্যানুয়েলিয়ন বলেন, অনেকেই আধুনিক অর্থে জায়গাটিকে কেবল একটি সমাধিক্ষেত্র হিসেবে মনে করেন, কিন্তু এটি তার চেয়ে অনেক বেশি কিছু। এই সুসজ্জিত সমাধিগুলোতে প্রাচীন মিশরীয় জীবনের প্রতিটির দিকে বিস্ময়কর উপস্থাপন রয়েছে। তাই এটি কেবল মিশরীয়রা কিভাবে মারা গিয়েছিল তাই নয়, বরং তারা কিভাবে বেঁচেছিল সেটাও বলে। পিরামিড নির্মাণের শুরু। পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর দেওয়ার পদ্ধতি ভিন্ন ছিল। তখন সমাধি দেয়া হতো 4 কোণা ছোট আকৃতির ঘরে, যার নাম ছিল মাস্তাবা। জাদুঘর ও গবেষণা প্রতিষ্ঠান স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের ওয়েবসাইটে প্রাচীন মিশরীয় নিয়ে প্রকাশিত এক প্রবন্ধের এক উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, খ্রিস্টপূর্ব 2780 অব্দের দিকে ধাপে ধাপে উঠে যাওয়া আকৃতির পিরামিড নির্মাণের জন্য একটির উপর আরেকটি এভাবে 6টি ধাপে ধাপে প্রথম পিরামিড নির্মাণ করা হয়েছিল। জোসের নামের একজন ফারাওয়ের জন্য নির্মাণ করা হয় এই পিরামিডের কোনোগুলো মসৃণ না হলেও এটাকেই প্রথম সত্যিকারের পিরামিড হিসেবে ধরা হয়। প্রচলিত আছে এই সমাধির নকশাকারের নাম ছিল ইমহোতেপ। তাকেই পিরামিডের প্রথম নকশার হিসেব ধরা হয়। প্রথমত পিরামিড নির্মাণের পর পরবর্তী ফারাওরা আরও ভালো এবং বড় আকারের পিরামিড নির্মাণ শুরু করেন। গিজার পিরামিড প্রায় 600 টন ওজনের 20 লাখ পাথর খণ্ড দিয়ে নির্মিত এই পিরামিডের কথা বললে প্রথমেই যে ছবি ভেসে ওঠে তা হলো মিশরের গিজার গ্রেট পিরামিড। 450 ফুট বা 139 মিটারের বেশি উচ্চতার এই পিরামিড খফুর পিরামিড নামেও পরিচিত। কায়রোর উপকণ্ঠ গিজায় অবস্থিত 3টি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং বড়। তবে নির্মাণের সময় খফুর পিরামিড আরও কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয়। প্রায় 600 টন ওজনের 30 থেকে 40 ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির 20 লাখ পাথর খণ্ড দিয়ে নির্মিত এই পিরামিডটি 3000 বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল। দেশটিতে 100-র বেশি পিরামিড অক্ষত থাকলেও এই পিরামিডটি সবচেয়ে জনপ্রিয়। বিশাল আকৃতির এই কাঠামোর মাত্র কয়েকটি কক্ষেই প্রবেশ করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল 47 মিটার দীর্ঘ ও 8 মিটার উঁচু গ্র্যান্ড গ্যালারি। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 2509 থেকে 2483 অব্দের মধ্যে ফারাও খফুর শাসনের আমলে এটি নির্মাণ করা হয়েছিল। পরে খাফরে এবং মেনকাউর এর পাশে আরও 2টি পিরামিড নির্মাণ করেন। গবেষণার জন্য প্রসিদ্ধ যুক্তরাজ্যের পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রবন্ধে ক্লাসিক্স অ্যান্ড এনশিয়েন্ট মিডিটেরিয়ান স্টাডিজের অধ্যাপক ডোনাল্ড রেডফোর্ডের বরাত দিয়ে পিরামিড নির্মাণ বিষয়ে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে 20 থেকে 30 হাজার কারিগর নিয়ে 23 বছরেরও কম সময়ে
গিজার পিরামিড নির্মাণ করা হয়েছে, অথচ প্যারিসের নটর ডেম ক্যাথেড্রাল তৈরির সময় লেগেছিল 200 বছরেরও বেশি। অধ্যাপক রেডফোর্ডের মতে পিরামিড নির্মাণকারীদের মধ্যে অনেকেই ছিলেন কৃষক। পিরামিড কাজ করা কৃষকদের ট্যাক্স বিরতি দেওয়া হতো এবং তাদের শহরে নেয়ার পর আশ্রয়, খাদ্য এবং পোশাক দেওয়া হতো বললেন তিনি। পিরামিড কি দাসরা বানিয়েছিল? গিজা থেকে পাওয়া দিউরিতে খাফরের ভাস্কর্য ছবির উৎস। ছবির ক্যাপশন, গিজা থেকে পাওয়ার দিউরিতে খাফরের ভাস্কর্য পিরামিড কারা বানিয়েছিল? এই প্রশ্নের দীর্ঘ সময় ধরে প্রচলিত উত্তর ছিল দাস। ধারণা করা হতো বিভিন্ন জায়গা থেকে মানুষদের ধরে এনে নির্দয় ফারাওরা দাস বানিয়ে তাদের দিয়ে পিরামিড নির্মাণ করাতো। আর এই ধারণা শুরু জুডিও খ্রিস্টান ধারণা থেকে। পরে এটি জনপ্রিয়তা পায় সিসিল বি ডি মিলের দ্য 10 কমান্ডমেন্টস এর মতো হলিউড সিনেমার হাত ধরে। কিন্তু পিরামিডের দেয়ালে আঁকা ছবিগুলো থেকে ভিন্ন তথ্য উঠে এসেছে। এ নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্বাধীনভাবে প্রকাশিত হার্ভার্ড ম্যাগাজিনে জোনাথন শো প্রত্নতত্ত্ববিদ মার্ক লেহানের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেছেন। পিরামিড দাসরা বানিয়েছিল প্রচলিত এই ভুল ধারণার বিপরীতে যুক্তি তুলে ধরেছিলেন তিনি। মার্ক লিহানের পিরামিড নির্মাণকারীদের বসবাসের শহর খুঁজে পাওয়ার বিষয়টি উল্লেখ করে লেখাটিতে পিরামিডের কারিগরিদের জীবনযাপনের বেশ কয়েকটি দিক তুলে ধরা হয়েছে। বিশেষ করে তারা সেখানে যেই ধরনের খাবার খেতেন তা থেকে বোঝা যায় দাস বা সাধারণ কর্মী না, তারা ছিলেন দক্ষ কারিগর। 20 শতাব্দীর গোড়ার দিকে আমেরিকান প্রত্নতত্ত্ববিদ জর্জ রিঞ্জার পিরামিডের দেয়ালে আঁকা গ্রাফিতি দেখতে পান, যেখানে পিরামিড নির্মাণকারীদের খুফুর বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছিল। মিস্টার লেহানের ধারণা, মিশরীয় সমাজ কিছুটা সামন্ততান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হতো, যেখানে প্রায় প্রত্যেকেই শাসকের সেবা করতেন। মিশরীয়রা একে বলতো বাক। সামাজিক শ্রেণীবিন্যাসে তাদের উপরে থাকা লোকদের কোনো না কোনোভাবে বাক দিতে হতো, কিন্তু এটা আসলে দাসত্ব হিসেবে বিবেচ্য হতো না, বলেন মিস্টার লেহান। এমনকি উচ্চপদস্থ কর্মকর্তাদেরও বাক দিতে হতো। পিরামিড বানানো বন্ধ করা হয়েছিল কেন? তুতেনখামেনের মমির কফিনের বাইরের খোলস ছবির উৎস। পিরামিড নির্মাণের খরচ অনেক বেশি হয়ে যাওয়ায় ফারাওরা শেষ পর্যন্ত ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেয়। এছাড়া বিরাট আকারের পিরামিডগুলোতে ধন সম্পদ পাওয়া যাবার কারণে মিশরীয়রা নিজেরাই সেগুলো লুট করে নিত। পরে পিরামিড তৈরির বদলে ভ্যালি এবং কিংসের গোপন সমাধিক্ষেত্র ফারাওদের সমাহিত করা হতো। পিরামিড কি শস্যের গোদাম ছিল? পিরামিড নির্মাণের প্রচলিত ধারণার মধ্যে একটি ছিল শস্যের গোদাম হিসেবে এর ব্যবহার। ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী জোসেফকে তার ভাইয়েরা দাস হিসেবে বিক্রি করে দেয় এবং পরে ফারাওয়ের স্বপ্নের ব্যাখ্যার পর গুদামে খাদ্য সংরক্ষণ করে 7 বছরের দুর্ভিক্ষের হাত থেকে মিশরীয়দের বাঁচায়। বাইবেলে পিরামিডের কোনো উল্লেখ না থাকলেও মধ্যযুগের বিভিন্ন গল্পে এর উল্লেখ রয়েছে। 6ষ্ঠ শতাব্দীর ফ্রাঙ্কিস সেন্ট গ্রেগরি অফ টুরস এই ধারণা জনপ্রিয় করতে ভূমিকা রেখেছিলেন। জন মেন্ডেলিভের 14 শতকের জনপ্রিয় ভ্রমণ স্মৃতিকথায় জোসেফের গুদাম ঘরের উল্লেখ করেন। সেখানে কঠিন সময়ের জন্য গম সংরক্ষণের বিষয়ে তিনি লিখেছেন। কিন্তু রেনেসার সময় থেকে যখন এই নিয়ে আরও ব্যাপক গবেষণা শুরু হয়, তখনই এই ধারণা প্রশ্নবিদ্ধ হয়। এখন অবশ্যই আমরা জানি যে পিরামিডগুলো মূলত সমাধি কক্ষ ছিল, যদিও সেটা অনেকগুলো বিষয়ের একটি। পিরামিডের স্থাপত্য, এর আগের এবং পরের সময়ের কাঠামো, ভেতরের সুড়ঙ্গ পথ এবং সেখানকার জায়গার কার্যকারিতা দেখে মিশরের পরবর্তী সময়কে বোঝা যেতে পারে, বলেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের মিশরবিদ অধ্যাপক জন ডার্নেল। পিরামিডের ভেতরের প্রধান উপাদান পাথর ও ইট উল্লেখ করে তিনি বলেন, স্বাভাবিকভাবেই সেখানে শস্যের জন্য খুব বেশি জায়গা থাকবে না এবং একই সঙ্গে এটি শক্তি ও প্রকৌশলের বিশেষ অপচয় হবে। তাছাড়া প্রাচীন শস্য ভাণ্ডারগুলো ছোট মৌচাক আকৃতির ছিল বলেও জানান তিনি। একই সঙ্গে জোসেফের গল্পটি সম্ভবত মিশরের মধ্য সাম্রাজ্যের সময়ের, যা কিনা গিজার পিরামিড তৈরির কয়েক শতাব্দী পরেও উল্লেখ করেছেন অধ্যাপক ডক্টর ডার্নেল। এটাই ছিল পিরামিডের রহস্য। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।